সম্প্রতি পিনাকি ভট্টাচার্য নামে একজন ইউটিউবার ভারতীয় পণ্য বয়কটের ডাক এবং পিটার হাস আচরণ করছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো। দর্শক, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার মূল কিট হলো ভারত। এই নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পণ্য কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে প্রমোট পেয়েছে, কেননা ভারতের ধারায় বাংলাদেশের গণতন্ত্র পরিচালিত হয় এমনটাই ধারণা করেছে বিশেষজ্ঞরা। তাই ভারতের পণ্য বয়কটে সরকারের কি ক্ষতি হবে, প্রতিবাদটা কেমন হবে, বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি, ভারত ছাড়াও আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, ভারত বর্জনের ডাক দিয়েছে, আমরা তাদের প্রতি সংহতি রেখে আমরা জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি, ভারত ছাড়াও আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদের সাথে ভারত ছাড়াও আন্দোলন শুরু করেন। আমরা ভারতীয় দাবিদার এই বাকশালী সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাব, আমরা গণতন্ত্রের জন্য কথা বলে যাব, আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মতো ভারত হটাও আন্দোলন চালিয়ে যাব। আমরা আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, মালয়েশিয়ার দ্বীপ রাষ্ট্র ছোট্ট একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ভারত খাদা আন্দোলন শুরু করতে পারে, 18 কোটি জনগণকে আজকে ভারতীয় দাবিদারদেরকে হটানোর জন্য এদেশ থেকে ভারত খাদা আন্দোলন শুরু করতে হবে। আপনারা নির্বাচনের আগে এই বাকশালের এমপি মন্ত্রীদের কথা শুনেছেন, নির্লজ্জ বেহায়া দলদাস লেন্দুক দাজ্জির মতো ওরা ভারতের গোলামি করার জন্য ওরা বলেছে ভারতবর্ষের সরকার ওদেরকে ক্ষমতায় রাখবে, ভারত ওদেরকে সহযোগিতা করেছে, ভারত ওদেরকে সহযোগিতা করবে। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের 90% জনগণ এই নির্বাচন বর্জন করেছে। ভারতীয় দাবিদাররা সাজানো পাতানো দামি নির্বাচন করে এদেশে বাকশাল কায়েম করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। কাজেই আজকে বাম ডান দল মত নির্বিশেষে 1971 সালের মতো ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয়, কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, ফেসবুক, ইউটিউব, গুগলের কল্যাণে অনেক তথ্য আপনাদের হাতের নাগালের কাছে। কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, এই শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ এবং প্রার্থিতায় ভারতের হস্তক্ষেপ থাকে। শেখ হাসিনার সাবেক পররাষ্ট্র সচিব এই কথা বলেছেন। এতদিন আমরা শুনেছি অনেকে বলে বাংলাদেশের পুলিশ প্রধান, বিডিআর প্রধান, সেনাবাহিনী প্রধান কে হবে সেটা নিয়ে নাকি ভারতের সুপারিশ থাকে। ভারত যদি কারো বিরুদ্ধে আপত্তি দেয় বা নোট অফ ডিসেন্ট দেয়, তাহলে সে পণ্য বয়কটের ডাক। এবং দর্শক, আমার মনে হয় যে বর্তমান যুগে যত ইউটিউবার আছে সবার ভিতরে পিনাকি ভট্টাচার্য সবচেয়ে জনপ্রিয় আমি মনে করি। এবং তিনি কারণও দেখিয়েছেন, কারণও বর্ণনা করেছেন যে ভারত যেহেতু এই শেখ হাসিনা সরকারকে গত 15 বছর ধরে অবৈধভাবে টিকিয়ে রেখেছে এবং শেখ হাসিনা যে এই অবৈধভাবে টিকে আছে এবং বিএনপির উপর দমন করতেছে, ক্র্যাকডাউন করতেছে, তিনি মনে করেন যে আসলে এগুলো সব ভারতের ইন্ধনেই হচ্ছে। এবং পিনাকি ভট্টাচার্যের এই কথা মনে করার পিছনে যৌক্তিকতাও আছে এবং এটা সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় পণ্য আসলে আমাদের বয়কট করা উচিত কিনা এবং ভারতীয় পণ্য বয়কট করার বাস্তবতাটা আসলে কতটুকু। দেখুন, আমরা যখন ছোট ছিলাম, সেই যখন আমেরিকা ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ, সাদ্দাম বুশ যুদ্ধ, তখন শিবিরের পোলাপাইন ছোট ছোট কাগজে করে, ফটোকপি মেশিনে করে ওই যে কাগজ প্রিন্ট করতে করে আমাদেরকে দিত যে আমেরিকার এই পণ্যগুলো বয়কট করো। আমেরিকার এই পণ্য কেনা মানে ইরাকের যুদ্ধকে উৎসাহ করা, ইরাকের যুদ্ধে ফান্ডিং করা। তো সেখানে দেখতাম যে লাক্স, ফেয়ার এন্ড লাভলি এরকম বিভিন্ন প্রোডাক্ট গুলোর নাম লেখা থাকতো।
তো তখন কিন্তু আমরা বুঝতাম না যে আমেরিকা যদি আমাদের পণ্য বয়কট করে তাহলে তো আমাদের অবস্থা হবে নৈবচর, কারণ আমাদের গার্মেন্টস কিনে, যদিও ভারত আমাদের কাছ থেকে তেমনটা কিছু কিনে না। এখন কথা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। এখন ভারত হাসিনাকে টিকিয়ে রেখেছে এবং হাসিনাকে টিকিয়ে রাখার মাধ্যমে ভারত অনেক ফায়দাও লুটে নিচ্ছে, এটাও বাস্তব। কিন্তু আপনি যদি এইভাবে দেখেন যে একটা সরকার, সেই সরকারটা ভারত না চাইতেই ভারতকে সব দিয়ে দিচ্ছে, ভারত চাইবে না কেন? গৌতম আদানি যখন আদানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন শেখ হাসিনাকে বলল যে আমরা একটা চুক্তি করব কত টাকায় বিদ্যুৎ কেনা যায় বা না যায়। শেখ হাসিনা বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলে দিল যে তোমরা বলো আদানিকে একটা প্রস্তাব নিয়ে আসতে, আমরা সই করে দিব। কোনো নেগোসিয়েশন নাই, কোনো রিসার্চ নাই, কয় টাকা উৎপাদন করলে আমাদের লাভ হয়, আমাদের বিতরণ কষ্ট কত, বা একটা নানা রকম বিশ্লেষণ থাকে না, একটা যাচাই বাছাই থাকে না, একটা মূল্যায়ন থাকে না। এইসব মূল্যায়ন কমিটি কিছু নাই, আদানি একটা পেপার এনেছে, বিদ্যুৎ মন্ত্রণালয় সাইন করে দিয়েছে। তো এ যদি হয় তাহলে ভারত চাইবে না কেন? ভারত সরকার তো ভারতের জনগণের নিকট দায়বদ্ধ। বাংলাদেশ নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাদের কোনো চিন্তা নেই। তাদের নীতি হচ্ছে বাইরের সব দেশ থেকে সম্পত্তি এনে ভারতকে সমৃদ্ধ করা। আজকে আপনি দেখেন আওয়ামী লীগের একটা পেজে বলা হচ্ছে যে বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের তৃতীয় রপ্তানি বাজার। ভারত বাংলাদেশের রপ্তানি বাজার না, কিন্তু বাংলাদেশ ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার। এটা নিয়ে আওয়ামী লীগের উল্লাস। এখানে উল্লাসের কি আছে আমি মনে করি যে পণ্য বয়কটটা আসলে সমাধান না। আমাদের ভারতের সরকারের সঙ্গে আরো এনগেজমেন্ট বাড়াতে হবে। সরকার কেন সীমান্ত হত্যা করে? পৃথিবীতে অনেক দেশে আছে যুদ্ধ চলে, যেই সব দেশের সঙ্গে যুদ্ধ চলে সেই সব দেশের বর্ডারেও কিন্তু এত মানুষ মরে না যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে মানুষ মারা। এই কথাটা হাসিনা আজ পর্যন্ত বলতে পেরেছে? ভারত পারে নাই, কারণ সে ভারতের অনুগ্রহ ক্ষমতায় আছে, এই কারণে সে বলতে পারে। এটা তো আমাদের ব্যর্থতা। এইসব লাইনে যোগাযোগ বাড়াতে হবে। ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী মহল, ভারতের যে যারা সমাজের মুখ, তাদেরকে বোঝাতে হবে যে যেইভাবে ভারত সরকার হাসিনাকে টিকিয়ে রেখেছে, এইভাবে টিকিয়ে রাখলে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হয়ে যাবে, মানুষ আরো ভারত বিদ্বেষী হয়ে। এটা তাদেরকে বোঝাতে হবে। যদি না বোঝে আবার বোঝাতে হবে, না বুঝলে আবার বোঝাতে হবে, এভাবে বুঝিয়ে যেতে হবে। পণ্য বয়কট কোনো সমাধান নয়। এখন আসুন বাস্তবতায় ফিরে আসি যে আসলে পণ্য বয়কটটা সম্ভব কিনা। ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু এই $14 বিলিয়ন ব্যবসা বাণিজ্য চলে। এখানে 2011 অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে $474 কোটি পণ্য। আবার দেখা গেছে যে 10 বছর পরে 21-22 অর্থ বছরে রপ্তানি করেছে $1369 কোটি পণ্য। 2022-23 অর্থ বছরে আমদানি কিছুটা কমে গিয়ে $1063 হয়েছে। তার মানে গত এক দশকে বাংলাদেশ ভারত থেকে আমদানি 3 গুণ বাড়িয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ভারত থেকে উল্লেখযোগ্য হারে কিন্তু কাঁচা মাল আমদানি করে। কাঁচামালগুলো এমন জিনিস যেগুলো আপনি ভারত থেকে আমদানি করে আপনি আবার এগুলো দিয়ে পণ্য তৈরি করে আপনি বিদেশে রপ্তানি করেন। যেমন আমরা চীন থেকে রপ্তানি করি সুতা, ভারত থেকেও বিভিন্ন কাঁচামালের পণ্য রপ্তানি করি, করে এগুলো দিয়ে আসলে আমরা নতুন প্রোডাক্ট তৈরি করে এটা আমরা ইউরোপ আমেরিকা রপ্তানি করি। আর দেখুন যে যেখানে 2021-22 অর্থ বছরে ভারত আমাদের কাছে বিক্রি করেছে $1369 কোটি পণ্য, সেই একই অর্থ বছরে আমরা বিক্রি করেছি ভারতের কাছে মাত্র $199 কোটি পণ্য। মানে মাত্র আমরা সামান্য কিছু বিক্রি করেছি, আর সবই কিন্তু আমরা ভারত থেকে কিনে। এবং ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যের যে ব্যবধান সেটা হচ্ছে $12 বিলিয়ন। তো এর মধ্য দিয়ে হচ্ছে কি, মানে সরকার খুব ফলাও করে প্রচার করেছে যে ভারত বাংলাদেশ এখন থেকে রুপি টাকায় পণ্য আমদানি রপ্তানি করবে। এটা তো সহজ একটা ব্যাপার যে যদি রুপি এবং টাকা লেনদেন ডলারকে বাদ রেখে, এটা তখনই সম্ভব হয় যখন দুই দেশের ভারসাম্য বজায় থাকে। ভারত আমাদের কাছে বিক্রি করে বিশাল অঙ্কের পণ্য, আমরা বিক্রি করি সামান্য, তাহলে আমরা পেমেন্ট করার জন্য রুপিটা পাবো কোথায় রে ভাই? তখন তো আমাদেরকে ডলারই পেমেন্ট করতে হবে। এই কারণেই এই প্রকল্পটা একদম ব্যর্থ হয়েছে। এটা সাধারণ কমন সেন্স যারা আছে সেও বুঝতে পারবে, কিন্তু অর্থনীতিবিদরা কেন বুঝলো না? কারণ অর্থনীতিবিদরা আসলে ওই হাসিনার পৃষ্ঠপোষকতায় আসলে চলে। এই কারণে হাসিনা বলে যেভাবে হোক রুপি টাকা ডিল করতে হবে। এটা কি ছেলের হাতের মোয়া? রুপি পাবে কোথায়? হ্যাঁ, যদি বাংলাদেশিরা ব্যাপকভাবে ভারতে কাজ করতো, করে ভারতের রুপি পাঠাতো, তখন হয়তো জমা থাকতো বাংলাদেশের ব্যাংকে। ভারতে বাংলাদেশের লোকেরা কাজও করে না, আমরা ভারতে পণ্য রপ্তানিও করতে পারি না, রুপিটা আমরা পাবো কোথায়? সুতরাং ওই ডলারই হচ্ছে। এরপর দেখেন যে বাংলাদেশ ভারত থেকে যা রপ্তানি করে তার ভিতর সবচেয়ে বেশি হচ্ছে শিল্পের কাঁচামাল। একটু আগেই বলেছি এর ভিতর তুলা আছে, তারপরে কনস্ট্রাকশনের জন্য যে সিমেন্ট গুলো দরকার হয় সেই সিমেন্ট তৈরির কাঁচামাল গুলো। বাংলাদেশে কিন্তু অনেক সিমেন্টের কারখানা আছে, কিন্তু এটা তো যে কাঁচামাল গুলো আছে তৈরি করতে এগুলো কিন্তু ভারত থেকে আসে। তুলা আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, রং আছে, রান্নার গ্যাস বা এলপি গ্যাসের কাঁচামাল আছে, কিছু মেশিনারি টুলও আছে। মানে চীনে থেকে কম আসে, কিন্তু ভারত থেকেও কিছু মেশিনারি টুল আসে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি কিন্তু চাই যে বাংলাদেশ বিশ্বের কোনো দেশ থেকে কোনো পণ্য না কিনুক, না ভারত, না চীন, না আমেরিকা, না ইউরোপ। আমি চাই বাংলাদেশ নিজেদের পণ্য নিজেরা তৈরি করুক। কিন্তু যে পর্যন্ত আপনি সেটা করতে না পারতেছেন সেই পর্যন্ত আপনাকে আপনার রপ্তানি বাজার টিকিয়ে রাখতে হলে যেসব রপ্তানিগুলো আমদানি নির্ভর, যেমন পোশাক বানাতে তুলা লাগে, সেই তুলা আপনি ভারত থেকে আনতেছেন। এখন যদি আপনি পিনাকি ভট্টাচার্যের কথা শুনে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ভারত থেকে তুলা কিনবেন না, তাহলে আপনাকে সেই তুলাটা কিন্তু চীন থেকে কিনতে হবে। এবং এই চীনও কিন্তু হাসিনাকে টিকিয়ে রেখেছে। চীন যখন জানবে যে আপনি আসলে ভারত থেকে তুলা কিনবেন, তার মানে আপনার চীন থেকে তুলা কেনার কোনো বিকল্প নাই, আপনাকে চীন থেকে তুলা কিনতেই হবে। তখন চীন কিন্তু তুলার দামটা বাড়িয়ে দেবে এবং
এবং তুলার দাম বাড়িয়ে দিলে কিন্তু আপনার পোশাক তৈরির খরচও বেড়ে যাবে। পোশাক তৈরির খরচ বেড়ে গেলে কিন্তু ইউরোপ আর আপনার কাছ থেকে পোশাক নিবে না, কারণ তারা পোশাকের জন্য ওই বাড়তি টাকাটা দিতে রাজি হবে না। এটা কি ভেবে দেখেছেন? এবং বাংলাদেশ সরকার সবসময় একটা দাবি করে যে বাংলাদেশ নাকি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। সরকারের একাধিক মন্ত্রীরা কথা বলেছেন যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 3টা বৃহত্তম খাদ্য আমদানিকারক দেশের ভিতরে। মানে বাংলাদেশের বেশিরভাগ খাদ্যই কিন্তু আমদানি করতে হয়, আমাদের আসলে ওই রকম খাদ্য উৎপাদন হয় না। যদি সরকার বলতেছে যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, এটা একদম ডাহা মিথ্যা কথা। বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী 2021 সালে বাংলাদেশ পৃথিবীতে খাদ্য আমদানিকারক দেশ হিসাবে 3য়তম স্থানে এসেছে। বাংলাদেশ প্রায় 1.1 কোটি মেট্রিক টন খাদ্য আমদানি করেছে। 1.1 কোটি মেট্রিক টন, যার ভিতরে চাল, ডাল, পেঁয়াজ, ভুট্টা, গম সহ অধিকাংশ কৃষি পণ্যই তারা ভারত থেকে আমদানি করেছে। তো দেখুন যে খাদ্যদ্রব্যগুলো, অধিকাংশ খাদ্যদ্রব্য তারা ভারত থেকে আমদানি করেছে। এই যে চাল, ডাল, পেঁয়াজ, রসুন এগুলো যে ভারত থেকে আসলে আমদানি করা লাগে আমাদের, এর বিকল্পটা আসলে কি? এর বিকল্পটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে বিপ্লব সাধন করা এবং আমাদেরকে কৃষি প্রযুক্তির মাধ্যমে বেশি বেশি করে উৎপাদন করেই আসলে আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়া ছাড়া কোনো বিকল্প। এখন মনে করেন যে পিনাকি ভট্টাচার্যের কথায় আমরা ভারত থেকে কোনো খাদ্যপণ্য আমদানি করলাম না, মানে এই চাল, ডাল, পেঁয়াজ, ভুট্টা, গম এগুলো ভারত থেকে আমদানি করলাম, তাহলে কি হবে? দেখুন, ভারত থেকে যখন একজন ব্যবসায়ী আমদানি করে কোনো পণ্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।